নমস্কার, আমি রাজপ্রতাপ বসু আর আপনারা শুনছেন রাজপ্রতাপের ঠেক। জানিয়ে রাখি 25শে ডিসেম্বর রাত 9টায় আসছে আমার লেখা একটি এক্সক্লুসিভ তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, আবার রাঙা কাকিমা। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের নিবেদন, তারানাথ ও ভুবনডাঙ্গার মাঠে। একবার হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছিয়েছি রামপুর হাটের দীঘলগাছি নামের একটি গ্রামে। এমন রুচি সম্পন্ন পরিপাটি গ্রাম আমি আমার ভবঘুরে জীবনে দুটো দেখিনি। আমার এই পলেস্তারা খসে পড়া বৈঠক ঘরে বসে সেই গ্রামের আবাসস্থলের কথা মনে পড়লে নিজেকে নিতান্তই মন্দভাগা বলেই মনে হয়। তবুও আমার এই ভিটে চুন সুরকির, ওখানে কিন্তু কেবল জমিদার বাড়ি ছাড়া অন্যথা সবই মাটির বাড়ি। কিন্তু মাটির বাড়ি হলে কি হবে? প্রতিটা বাড়ির দেওয়ালে দেওয়ালে খড়ি মাটি ও নানাবিধ রঙের সাহায্যে কি অত্যাশ্চর্য অঙ্কন শিল্পের মাহাত্ম্য রয়েছে তার বর্ণনা আমার জায়গায় বোধহয় কোনো কবি হলে ভালো করতে পারত। যাই হোক, এবার ওই দীঘলগাছি গ্রামে কেন গিয়ে পড়েছিলাম তার কারণটা বলি। বাড়িতে তখন আমার বিয়ের জন্য তোড়জোড় চলছে। মধুসুন্দরী দেবীর প্রেমের আধার থেকে মুক্ত হতে পারিনি তখনও। কোনোদিনই যেহেতু পাকাপাকি সাধক হতে পারিনি, সেহেতু মন করলেই মাঝে মাঝে বাড়ি চলে যেতাম। তো বাড়িতে গিয়েই আমার বাল্যবন্ধু শিবুর কাছে শুনলাম রামপুরহাটের ওই গ্রামে নাকি এক জাগ্রত কালী মন্দির আছে। তার উপর সে জায়গা তারাপীঠের একদম সন্নিকটে। তো মায়ের যে অঞ্চলে অবাধ চলাচল, সে অঞ্চলে আমাদের মতো মায়ের সন্তানদের সাধন কর্ম মহা ধুমধামের সঙ্গে চলবেই, সেটা খুবই স্বাভাবিক। তাছাড়া তারাপীঠের ওসব অঞ্চলে যাওয়ার ইচ্ছে আমার বহুদিনের থাকলেও আগুনে ঘি ঢেলেছিল আমার বিয়ের প্রস্তাবটাই। বুঝে গিয়েছিলাম বাড়িতে থাকলে কোনোভাবেই বাবা কাকা জ্যাঠাদের কথার উপরে যেতে পারবো না। তাই কোনো রকমে এক ভোরবেলায় কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু অবশেষে পরিণতি হলো সেই বিয়েই। তবে বাড়িতে এবার যখন ফিরেছিলাম তা অন্য সকল ফেরার মতন ছিল না। বিয়ের আগে এই তারাপীঠ সংলগ্ন রামপুর হাটই ছিল আমার ভবঘুরে জীবনের অন্তিম গন্তব্য। এটুকু বলে তারানাথ হঠাৎ থামল। আমারও কিশোরীর মনের মধ্যে তখন উত্তেজনার পারদ রীতিমতো চড়তে শুরু করেছে। মটলেনে ঢোকার মুখেই লক্ষ্য করেছিলাম আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। সেই মেঘগুলি দলবদ্ধ হয়ে ঠিক এই নীরবতার কালেই চাপা গড়গড়ে শব্দ করে উঠল। কিশোরী গলা ঝেড়ে বললে, ঠাকুরমশাই ঘুমিয়ে গেলেন নাকি? তারানাথ বন্ধ নেত্রে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ও না, ঘুমায়নি। এ কাহিনীর নিষ্ঠুর সত্যতা আমায় কিঞ্চিত থামিয়ে রেখেছে। আসলে অনেক শক্তি ও ক্ষমতার প্রভাবের কাহিনী শোনানোর পর এমন এক নির্মম দুর্বলতার গল্প শোনাতে নিজের কাছেই একটু অপ্রস্তুত লাগছে। সে না হয় আমার অদৃষ্টের লিপি। তোমাদের কাছে যখন কিছুই লোকায়নি তখন এটুকু বলতে আর আপত্তি কি? শোনো তবে, দীঘলগাছি গ্রামে যখন পা রেখেছি তখন সূর্য পশ্চিমে ঢলেছে অনেকটাই। দিগন্ত রেখায় একটা হালকা কমলার আভা লেগে রয়েছে দুর্বল ভাবে। ঘর ফিরতি চাষির দল আপন মনে গান গাইতে গাইতে পথের কিনারা দিয়ে এগিয়ে চলেছে। আমি মন্থর গতিতে হাঁটছি আর ঈশ্বরের এই অপূর্ব সৃষ্টির মনোহারিতা অনুভব করছি। এমন সময় ঠিক আমার পেছনে একটি দৃঢ় কণ্ঠস্বর শুনতে পেলাম, এই গায়ে নতুন নাকি? কি জানতো বসে কণ্ঠ! আমার বুকের ভেতরটা খঞ্জনের মতো চঞ্চল হয়ে উঠল। আমি থমকে দাঁড়িয়ে পেছনে ঘুরলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো, পেছনে ঘুরে আমি ফেলে আসা রাস্তায় কোনো মানুষ তো দূরের কথা,
একটা জন্তু জানোয়ারের অস্তিত্ব পর্যন্ত পেলাম না। এতক্ষণের মুগ্ধতায় ভরা মন নিমেষেই বিষাদীয় আতঙ্কে ভরে উঠল। এমন ঘটনা আমার সাথে আগে কখনো ঘটেনি। আমি উদ্দেশ্যহীন হয়ে দাঁড়িয়ে রয়েছি কতক্ষণ জানি না। সম্বিত ফিরল দূরের কোনো গৃহস্থ বাড়িতে শঙ্খধ্বনির শব্দে। আমি কুলসিত মনে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। মিনিট 10 দ্রুত গতিতে এগোনোর পর একটা স্থায়ী চায়ের দোকান চোখে পড়ল। জনা দুয়েক লোক সেখানে বসে নিজেদের মধ্যে কথোপকথন করছে, আর চায়ের দোকানদার এক বালতি জল নিয়ে ছিটিয়ে দিচ্ছে দোকানের সম্মুখের রাস্তার ওপরে। সবার প্রথমে তার দৃষ্টি পড়ল আমার দিকে। ফলে সে পেছনে বসে থাকা লোক দুটির উদ্দেশ্যে কিছু একটা বলতেই তারাও আমার দিকে চেয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। এমন হওয়ার কারণ কি কিছু বুঝতে না পেরে আমি একবার আচম্বিতেই আমার পেছন দিকে ঘুরে দেখলাম। ভেবেছিলাম হয়তো আমার পেছনে ওরা কোনো কিছু অপ্রত্যাশিত প্রত্যক্ষ করেছে, কিন্তু না। পরক্ষণেই আরও এগিয়ে যেতে বুঝলাম তাদের এই অভিব্যক্তির কারণ আমি নিজেই। চায়ের দোকানদার ধীর পায়ে দোকানের দিকে চলে যেতেই বাকি দুজন আমার দিকে করজোড়ে খানিক এগিয়ে এলেন। তাদের মধ্যে একজন বললেন, আপনি কি অম্বরীশ আচার্য? এই প্রশ্নে আমার কৌতূহল নিমেষে উড়ে গিয়ে মনের ভেতরটা খালি হয়ে এলো। বললাম, ক্ষমা করবেন না, আপনারা যাকে খুঁজছেন আমি সে নই। আমার নাম তারানাথ চক্রবর্তী, এসেছি হুগলি জেলার রামজয়পুর থেকে। আমার কথায় লোক দুটি মুখ চাওয়াচাই করল। তারপর আমার আপাদমস্তক একবার নিরীক্ষণ করে পূর্বের ব্যক্তি বললে, হুগলি থেকে এখানে আসার কারণ কি কোনো আতিথেয়তা রক্ষা করা নাকি ভবঘুরেমি? এবার আমি একটু অবাক হলাম। সচরাচর গেরুয়া পরতাম না আমি। এক বর্ণের পোশাক পরেই ঘুরে বেড়াতাম সর্বদা। আমায় দেখে তবুও এদের এমন অনুমানের কারণ কি? কিছুক্ষণ এসব ভাবনার পরে আমার গন্তব্যের কথাই পারলাম, যে গন্তব্যের কথা বাল্যবন্ধু শিবুর মুখে শুনেছিলাম। বললাম, এখানে এক জাগ্রত কালী মন্দির আছে শুনেছি আমার এক বন্ধুর মুখে। প্রাথমিক গন্তব্য আমার সেটাই। সেখানে একটা দিন থেকে তারাপীঠের মূর্তি দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব, এই আছে পূর্ণ পরিকল্পনা। এখানে আমি সদ্গুরুর খোঁজ অথবা কোনো পুণ্যাত্মার দর্শন পাওয়ার আমার সার্বিক আকাঙ্ক্ষাটাকে অনুল্লেখিত রাখলাম কোনো এক ব্যক্তিগত অসঙ্গতির কারণে। সকলের কাছে এসব বলার কথা নয়। আমার কথা শুনে ওই ব্যক্তি বললেন, আপনি ব্রাহ্মণ সন্তান, আপনার কাছে গোপন করব না। আমার এই বন্ধু কমলেশ এক ভীষণ বিপদে পড়েছে। তারাপীঠের শ্মশানের এক সাধকের কাছে কাল আমরা গিয়েছিলাম। উনি বেশ কিছু অর্থের বিনিময়ে তারই এক শিষ্য অম্বরীশ আচার্যকে আজ ওর বাড়িতে পাঠাবেন বলেছিলেন। তাই আপনাকে দেখে এই অনুমান আমরা করেছি। রাত হতে চললো, এখনো কেউ এলো না এদিকে। এটুকু বলে ভদ্রলোক চিন্তিত মুখে চুপ করে গেলেন। আমি এবার ভালো করে অন্য ব্যক্তিটিকে দেখলাম। চেহারায় ব্যক্তিত্ব আছে, তবে সাম্প্রতিক দুশ্চিন্তার কারণে চোখের তলায় কালি ও কপালে দুশ্চিন্তার স্থায়ী ভাঁজ পড়েছে। বললাম, কি বিপদ আমায় বলা যায় কি? আপনি বসুন এখানে, একটু চা খাবেন? তা খাওয়াই যায়। এই টিকলে, বাউন ঠাকুরকে চা দে একটা। আমরা তিনজনেই চায়ের দোকান সংলগ্ন বেঞ্চিতে বসলাম। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমার নাম জীবন মণ্ডল। আমি কমলেশের ছোটবেলার বন্ধু এবং সহকর্মীও বলতে পারে। ওর পাটকলের ব্যবসার সমগ্র দেখাশোনার ভার আমার উপরই। কমলেশের এক মেয়ে, সে বিবাহযোগ্য, স্ত্রীগত হয়েছে বছর 7 হলো। ওরা এখানে থাকতো না, আমাদের ব্যবসা বহরমপুরের দিকে, সেহেতু ও পরিবার নিয়ে ওখানেই থাকতো। ওখানেই ওর পৈতৃক ভিটে ছিল। সেখানে কিছু কূটনৈতিক গোড়ার শাসকের ষড়যন্ত্রের অতিষ্ঠ হয়ে ওকে আমি এখানে নিয়ে এসেছি।
আমাদের অঞ্চলের জমিদার রাজবল্লভ রায়ের একটি বাগান কিনে সেখানেও বসত বাড়ি করেছে অনেক অর্থ ব্যয় করে। কেনাকাটাও বাড়ির কাজ হয়ে গিয়েছিল আগে। ওইদিকে ঝামেলা মিটিয়ে দিন 30 কি 35 হলো। কমলে সেখানকার বাসিন্দা। তবে বাউন ঠাকুর এই বাড়িতে আসার প্রথম কয়েকদিন নির্ঝঞ্ঝাটে কাটলেও ধীরে ধীরে ও মেয়েটা কেমন যেন পরিবর্তন হতে শুরু করে। এই পরিবর্তন যতটা না শারীরিক তার থেকেও বেশি মানসিক। যেমন ধরুন, গোটা দিনটায় ওই বাড়ির উত্তর দিকের একটি ঘরে নিজেকে আবদ্ধ করে রাখে। স্নান খাওয়ার উপরেও কারুর জোর খাটে না। কাজের লোক আছে 3 জন, 2 জন মহিলা 1 জন পুরুষ। কমলেশের মেয়ে ইরাবতীকে দেখাশোনা করে লক্ষ্মী নামের একজন মহিলা। তার হাতে কোনো দিন খায় অথবা কখনো নিজে নিজেই স্নান করতে যায়, আবার পরের দিন দেখা গেল সারাটা দিন ঘরে থেকেই বের হলো না। আমি আমার স্ত্রী দুজনে গিয়ে অনেক বোঝাবার বা অবস্থার পরিবর্তন করার চেষ্টা করেছি, কিন্তু বাউন ঠাকুর কেন জানি না মনে হয়েছে ইরাবতী আমাদের তত্ত্বাবধানে নেই। তবে সে ভালোই আছে, কখনো কখনো গান গায়, কখনো কখনো ঠিক আগের মতোই তার বাবার কাছে এসে নানা ধরনের আবদার করে। পরক্ষণেই সে মেয়ে এমন হয়ে যায়, ধরুন সে কাউকে চেনেই না, এমনকি তার নিজের বাবাকেও নয়। এমন ব্যাপার বাড়িতে রীতিমতো ঘটে চলেছে। দিন 15 হয়ে গেল। কমলেশের অর্থের অভাব নেই। ঘোড়ার গাড়ি পাঠিয়ে বহু দূর থেকে ডাক্তার বদ্যিও আনিয়েছে। তবে বাউন ঠাকুর কি বলুন তো, কিছুতেই কিছু হচ্ছে না। জানেন, আপনি বলুন, একজন পিতার উপরের থেকে কেমন ঝড় যেতে পারে তার সন্তানের অবস্থা চলতে থাকলে এরকম? তাছাড়া শুধু আমার বন্ধু কেন, ইরাবতীকে সেই ছোট্ট থেকে আমিও দেখছি। কাকা হিসেবে আমার মনটাও একেবারে ভালো নেই। বাধ্য হয়ে তারাপীঠে ছুটে গিয়েছিলাম আমরা। পুজো মানসিক কিছুই বাদ দিইনি। এক কথায় বলতে গেলে বৈজ্ঞানিক অথবা ধার্মিক দুটি দিকেই আমরা এগিয়ে যেতে কোনো ত্রুটি রাখিনি। তবুও কোনো সুরাহা হচ্ছে না। কি জানি, যার আসার কথা আছে কখন আসবে। অথবা ঠিকানা চিনতে পারলো কিনা কে জানে। সম্পূর্ণটা শুনে আমার মনের অবস্থাও ভারী হয়ে এলো। নিজের চোখে একবার বিষয়টা প্রত্যক্ষ করার কৌতূহল জন্মালো প্রবল। কমলেশবাবু একবার 2 চোখের কোণা চেপে ধরে বোধহয় আগত অশ্রুকণাকে আড়াল করার চেষ্টা করলেন। আমি তার উদ্দেশ্যে প্রশ্ন করলাম, এর আগে কখনো ইরাবতীর মধ্যে এমন কোনো লক্ষণ দেখেছেন, অথবা তার মা মারা যাওয়ার পর? কমলেশবাবু ধরা গলায় উত্তর দিলেন, কোনোদিনও আমার মেয়ের এমন অবস্থা আমি দেখিনি। একথা ঠিক, ওর মা চলে যাওয়ার পর ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল কয়েক মাসের জন্য। অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছিল। তবে তা এমন অস্বাভাবিক কিছু নয় ঠাকুরমশাই। নিতান্তই জননী বিয়োগের অবসাদের কারণে অমনটা হয়েছিল। তবে এখনকার বিষয়টা সম্পূর্ণ আলাদা ঠাকুরমশাই। এই লক্ষণ কোনো স্বাভাবিক মানুষের মতো নয়। কখনো কখনো আমার নিজের মেয়েকেই আমার কাছে পাগল মনে হয়। আপনি ভেবে দেখুন, কতটা অপরাধ স্বীকার করে নিলে একটা বাবা তার সন্তানের নামে এমন কথা বলতে পারে। সত্যি বিষয়টা গুরুতর, এবং ইতিমধ্যেই গুরুতর আকার নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমন সময় চায়ের দোকানদার চা দিয়ে গেল। চায়ের গ্লাস শেষ হওয়া পর্যন্ত আমাদের মধ্যে কোনো কথা হলো না। শূন্য গ্লাসটি ফিরিয়ে দেওয়ার সময় দোকানদার বিনয়ের সুরে বললে, ঠাকুর মশাই, আপনি যদি একবার দেখতেন গিয়ে অবস্থাটা, তাহলে বুঝতে পারতেন। আমি নিজে গিয়ে একবার দেখে এসেছি। যেহেতু আমি জীবনের খুব কাছের লোক, ওনারা যা বলতে পারছেন তার থেকেও বেশি ভয়ানক অবস্থা সেখানে। আমার ইচ্ছেটাই প্রাধান্য পাচ্ছে দেখে আমিও একটু আগ্রহের স্বরে বললাম, আচ্ছা, আমি কি একবার আপনার বাড়িতে গিয়ে দেখতে পারি? মানে যদি আপনাদের আপত্তি না থাকে। এই প্রস্তাবে সম্মুখের দুজনের চোখেই একটা আশ্বাসের ছায়া দেখলাম। জীবন মণ্ডল বললে, চলুন না বাউন ঠাকুর, আপনি উচ্চ বর্ণের মানুষ।
ও বাড়িতে আপনার মতন একজন থাকলেও আমাদের চিন্তা একটু কম হবে। চলো। এই বিশু, এই শোন না বাবা, এই যদি অম্বরীশ আচার্য নামের কেউ আসে তাহলে একটু এই বাড়ির পর্যন্ত নিয়ে আসিস। আমরা বাউন ঠাকুরকে নিয়ে এগোচ্ছি। চায়ের দোকানদার বিশুকে এই নির্দেশ দিয়ে আমায় নিয়ে দুজন ভদ্রলোক এগোতে শুরু করলেন। রাত্রি তখন জাঁকিয়ে নেমেছে। রাস্তার পাশের কুকুরগুলো পরিচিত লোক দেখে একটা একটা করে পিছু নিচ্ছে আমাদের। আশেপাশের গাছপালায় জোনাকিরা সতেজে আলো ছড়াচ্ছে। এক কথায় বলতে গেলে আমার প্রথম পর্যায়ের ভয়ের স্মৃতিটুকু সম্পূর্ণ সাম্প্রতিক ঘটনাবলীর কাছে আত্মসমর্পণ করেছে ততক্ষণে। প্রায় মিনিট 20 হাঁটার পর আমরা গিয়ে পৌঁছালাম একটি জঙ্গলাকীর্ণ অঞ্চলের সম্মুখে। এতক্ষণ আশেপাশের বসত বাড়ির আলোয় রাস্তায় হাঁটতে অসুবিধা হয়নি, তবে এবার সামনেটা একেবারেই নিশ্ছিদ্র রূপ নিল। জীবন মণ্ডল হাঁক পারলেন, রাখালদা, ও রাখালদা, কি ও অন্ধকার হয়ে গেল, এখনো হ্যাজাক জ্বালোনি? আসলে এখানের থেকে কিছুটা যেতে হবে ভেতরে বাউন ঠাকুর। এখানে বাড়ির চাকরকে বসিয়ে গিয়েছিলাম এলো দিয়ে, কিন্তু দেখুন অহম্মকটা কোথায় গেল। রাখাল আসবে না, তোরা ফিরে যা মুখের দল। জীবন মণ্ডলের কথা শেষ না হতেই আমার পরিচিত সেই অদৃশ্য ব্যক্তির কণ্ঠস্বর আবার গর্জে উঠল অনতি দূরে। কাপা গলায় জীবনবাবু প্রশ্ন করলেন, কে 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 কথা বললে? রাখালদা, রাখালদা, তুমি তামাশা করছো এই অবস্থায়? আমি দ্রুত পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বাললাম। এই মনে মনে উচ্চারণ করলাম প্রেত দূরীকরণের মন্ত্র। তোমরা যেমন ভয় পেয়ে রাম নাম করো বা গুরুজনেরা শিখিয়ে দেয়, আমাদের মতো সাধক শ্রেণীর মানুষদেরও গুরু এমন কিছু গূঢ় শ্লোক শিখিয়ে দেয়, যা এমন অসঙ্গতিমূলক সময় এলেই আপনাতেই ঠোঁটের আগায় চলে আসে। হঠাৎ কমলেশ বাবুর দিকে চোখ পড়ল। সে বলে উঠল, ওখানে পড়ে আছে কেন? তার দৃষ্টি অনুসরণ করলাম। দেখলাম একটি মোটা গাছের কাণ্ডের সামনে উপুড় হয়ে পড়ে আছে একটি খাঁটো ধুতি ও ময়লা ফতুয়া পরিহিত একটি বৃদ্ধ। জীবনবাবু ও কমলেশবাবু সেদিক এগিয়ে যেতে আমি আরো একটি দেশলাই কাঠি জ্বাললাম। এই রাখালদা, কি হয়েছে তোমার? রাখালদা, এই রাখালদা, দেখি দেখি, প্রাণ আছে এখনো, বোধহয় অজ্ঞান হয়ে গেছে। কই ধর দেখি, নিয়ে যেতে হবে তো বাড়িতে। ওই তো মাথার কাছে হ্যাজাকটা পড়ে আছে। ঠাকুর মশাই, দয়া করে এটি একটু ধরে পথে আলো ফেলুন তো। আসন্ন বিপদ এবং পরিস্থিতির টানা পড়েনে আমি তখন জর্জরিত। হ্যাচাক তুলে নিয়ে সামনের থেকে মেঠো সুরকির ওপর থেকে হেঁটে গৃহস্বামীদের পথ দেখালাম। খানিকটা হাঁটার পরেই আরো একটি আলোক স্ফুলিঙ্গ সামনের দিকে দেখতে পেলাম। ধীরে ধীরে জঙ্গল কেটে এক বিরাট দোমহলা বাড়ি অন্ধকার গায়ে মেখে আত্মপ্রকাশ করলো আমার সামনে। বারান্দায় নিয়ে চল জীবন। ওই দিকটা একটু শক্ত করে ধর। আমি ওদের কথোপকথন অনুযায়ী 7টা সিঁড়ি পেরিয়ে মোটা মোটা থাম দেওয়া মোজায়েক করা বারান্দার ওপর উঠে এলাম। ওরাও ধরাধরি করে বৃদ্ধকে এনে শুইয়ে দিল বারান্দায়। লক্ষ্মীমা, লক্ষ্মীমা, জল নিয়ে এসো, এক ঘটি শীঘ্রই জল নিয়ে এসো। এই আদেশ পড়ার কিছু মুহূর্তের মধ্যেই এক বৃদ্ধা তামার ঘটিতে করে 1 ঘটি জল নিয়ে এলো বারান্দায়। উল্লেখিত এই লক্ষ্মী নামের বৃদ্ধাই দেখাশোনা করে ইরাবতীর অর্থাৎ কমলেশ বাবুর মেয়ের। ঘটির থেকে জল নিয়ে জ্ঞানহারা বৃদ্ধের মুখে বার কয়েক ছেটাতেই তার জ্ঞান ফিরল এবং সঙ্গে সঙ্গে উনি মনিবকে দেখে চোখের জলে ভেঙে পড়লেন। বললেন,
কথা একটা লাল পোশাক পরা লোক, সারা গায়ে জামা কাপড়ের রক্ত, মাথায় কোকড়া চুল, মুখভর্তি দাড়ি গোপ, আমায় মারতে এসেছিল কর্তা। আপনাদের পায়ের শব্দ পেয়ে আমি চিৎকার করতে গিয়েছিলাম, কিন্তু গলার থেকে কেন জানি না কোনো শব্দ বের হলো না। তারপর আর কিছু মনে নেই আমার কথা। রক্তাক্ত লোক, দাড়ি গোফওয়ালা, এ তুমি কি বলছো লক্ষণদা? ওই আমরা তো কাউকে দেখিনি। আমার কথা বিশ্বাস করো ভাই, আমি দেখেছি নিজের চোখে। তার চোখে হিংসা, রাগ, দুটি চোখের দিকে তাকানো যাচ্ছে না, এত লাল সে চোখ। তখন হ্যাচাকের আলোয় আমি স্পষ্ট দেখেছি। হতে পারে কোনো ব্যক্তি খুবই অসহায় অবস্থায় রয়েছে, আতঙ্কিত রয়েছে। এক কাজ কর কমলেশ, তুই এদের নিয়ে ঘরে যা, আমি একবার আশপাশটা দেখি। একদম নয়, আপনারা ঘরের মধ্যে যান, আমি দেখে আসছি। এই বাড়িতে এমনিতেই অমঙ্গলের হাওয়া চলছে, তার মধ্যে নতুন করে কিছু টেনে আনাটা ঠিক হবে না। কিন্তু ঠাকুর মশাই, আপনি? আমার কিছু হবে না, চিন্তা করবেন না। আমি জানতাম আমার কোনো ক্ষতি হওয়ার আগে আমি ঠিক টের পাব। আমাদের গ্রামের বটতলার সেই সাধু আমায় এই শক্তি দান করেছিলেন। তাই আলো নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়লাম অজ্ঞাত কোনো এক ব্যক্তির খোঁজে। গৃহস্বামীরা লক্ষণের কথা কতটা বিশ্বাস করেছে জানি না, তবে আমার সামনে কেউ মনের ভাব গোপন করে যাবে আর আমি তা ধরতে পারবো না, সে তো আর সহজ কথা নয়। লক্ষণের অভিজ্ঞতা যে বর্ণে বর্ণে সত্যি, তা বলার অপেক্ষা থাকে না। জঙ্গলে প্রবেশ করা মাত্রই একটা চাপা ফিসফিসে শব্দ দুই কানের থেকেই সমানভাবে আসতে লাগলো। এদিক ওদিক আলো ঘুরিয়ে দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই। আলো নিভিয়ে দিয়েও কিছুক্ষণ চুপ করে একই জায়গায় দাঁড়িয়ে থেকে মনোসংযোগ করার চেষ্টা করলাম, তবে মশাদের বনবন শব্দ আর শেয়ালের ছুটোছুটি ছাড়া কিছুই শুনতে বা দেখতে পেলাম না। মোটামুটি মিনিট 20 পরে বাড়িতে ফিরে এলাম আমি। কমলেশবাবু এবং জীবন মণ্ডল চিন্তিত মুখে বারান্দায় পায়চারি করছেন। আমায় দেখে তারা উৎসুক দৃষ্টিতে এগিয়ে এলেন। আমি বললাম, না, তেমন কিছু দেখলাম না, তবে আমি যদি ভুল না করে থাকি, এই জায়গাটা মোটেই পবিত্র নেই। কোনো কারণে কোনো অকল্যাণের জাগরণ এখানে হয়েছে, এবং তা অতি সাম্প্রতিক। বাস্তু পুজো করেই তো বাড়ির কাজ শুরু করেছিলেন কমলেশবাবু। উনি ইতিবাচক মাথা নাড়লেন। আমি বললাম, না, অসুবিধা যে এই বাড়ি সংলগ্ন তা এখনই আমি বলছি না, তবে কিছু একটা আশেপাশে ঘটে চলেছে। দেখুন, যেহেতু কেবল অতিথি হয়ে আপনার বাড়িতে এসেছি, তাই আপনাদের কাছে লুকিয়ে লাভ নেই। আমি টুকটাক সাধুসঙ্গ করেছি এবং সামান্য ক্ষমতাও আমার অর্জন হয়েছে এই তন্ত্রপথে। তবে কোনো সিদ্ধ তান্ত্রিক আমি নই। যেটুকু বুঝতে পারছি তা আমার ওই সামান্য ক্ষমতা বলেই রপ্ত করেছি। বাড়িতে পুজো পড়ছে তো নিয়মিত? আমার কথা শুনে গৃহকর্তা বললেন, পুজো তো দিচ্ছে লক্ষ্মী, প্রতিদিনই দেয়। ঠাকুর মশাই, কি করে এসবের থেকে মুক্ত হব বলুন তো? এত শখের বাড়ি বানালাম, এক ঝামেলার থেকে মুক্ত হতে এত দূরে ছুটে এলাম, এখানেও যদি এমন হয়। তাছাড়া আমার মেয়েটাকে একবার দেখবেন চুল, ওর বিয়ে পর্যন্ত ঠিক করেছি এই জায়গায়। পাত্রপক্ষকে এসব কিছু জানাইনি। আপনিই বলুন, এই অবস্থায় কিভাবে কি করব? আমি তো একেবারে শেষ হয়ে গেলাম ঠাকুর মশাই। চলুন একবার দেখি আপনার মেয়েকে। বাড়ির মূল দ্বারের থেকে প্রবেশ করলেই বড় বৈঠক ঘর, এবং সেই বৈঠক ঘর থেকে সোজাসুজি দোতলায় যাওয়ার বিরাট সিঁড়ি উঠে গেছে। আমি ওদের পিছু নিয়ে উপরে এলাম। উত্তরের ঘরটির দরজা হাঁ করে খোলা। মসলিনের পর্দা মৃদু হাওয়ায় দুলতে দুলতে বাইরের দিকে বেরিয়ে আসছে লক্ষ্য করলাম। দরজার সামনে পৌঁছে গিয়ে কমলেশবাবু এবং জীবন মণ্ডল আমার রাস্তা প্রশস্ত করল।
আমি পর্দা সরিয়ে ভেতরে উঁকি মারতেই একদম মুখের সামনে আবিষ্কার করলাম একটি নারী মূর্তিকে। তার মুখের ওপরে বিন্যস্ত অযত্ন বর্ধিত চুল, পরনে একটি সাদা ফতুয়া রকমের পোশাক। আমি বললাম, ইরাবতী মা, তুমি কি বাইরে যাবে? মা, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? বলবে কিছু আমায়? সামনে থেকে সরে যাও। বুকের ভেতরটা কেঁপে উঠল ইরাবতীর কণ্ঠে। এই কণ্ঠ কোনো মেয়ের নয়, মনে হলো ইরাবতীর ভেতর থেকে কোনো আক্রোশগ্রস্ত পুরুষের কণ্ঠ ভেসে এলো। পিছিয়ে এলাম খানিকটা চৌকাটের থেকে। জীবন মণ্ডল ঢোক গিলে বললে, এ কি কমলেশ, এ তো ভূত প্রেতের কাণ্ড মনে হচ্ছে। অনেক দেরি হয়ে গেছে কমলেশ বাবু, আপনারা ইরাবতী মাকে ধরুন দেখি, একবার ওর চোখ দুটো আমায় দেখতে হবে। গৃহস্বামী এবং জীবন মণ্ডল ধীর পায়ে এগিয়ে গেল ঘরের ভেতরে। মেয়েটির পেছন দিকে দুজন দাঁড়িয়ে তার দুটি হাত তুলে ধরল কোমল ভাবে। আমি প্রশ্ন করলাম, আমার দিকে একবার তাকাও দেখি ইরাবতী মা। মেয়েটির মেরুদণ্ডহীনের মতন ধরের উপর ঝুলতে থাকা মাথাটা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল যেন। সোজা হয়ে দাঁড়িয়ে একেবারে স্বাভাবিক মেয়েলি স্বরে প্রশ্ন করল, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বুঝলাম ওর ভেতরের দুষ্ট আত্মা আমায় ইন্দ্রজাল দেখাবার চেষ্টা করছে। আসলে মেয়েটির ভেতরে সম্পূর্ণরূপে ভর করেছে কোনো এক পুরুষের অতৃপ্ত প্রাণ কুহেলি। আমি চোখের ইশারায় কমলেশ ও জীবনবাবুকে বুঝিয়ে দিলাম ওরা যেন ইরাবতীকে ঘরে বসিয়ে বা শুইয়ে রেখে নিচে চলে আসে। আমি আগে নেবে এসে প্রথমেই মেয়েটির দেখাশোনা করে যে বৃদ্ধা, অর্থাৎ ওই লক্ষ্মী বুড়ি বা যাকে লক্ষ্মী মা বলে সম্বোধন করা হচ্ছে, তার কাছে গেলাম। ভৃত্যেরা সকলেই বৈঠক ঘরের এক কোণে দাঁড়িয়ে। বুড়িকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, আপনি তো ইরাবতী মায়ের দেখাশোনা করেন তাই না? আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা আছে কি এ ব্যাপারে? বৃদ্ধার চোখ অশ্রু ভরা ছিল। সে শাড়ির আঁচলে চোখ মুছে বললে, আজ থেকে 4 দিন আগের কথাই বলি। শেষ কয়েকদিন ধরে আমার মনে হচ্ছিল যেন ইরাবতী কারোর সাথে রাতে কথা বলে। তবে আমি যে একটু মনোযোগ দিয়ে যেতাম, অমনি সেই কথোপকথন বন্ধ হয়ে যেত। 4 দিন আগে আমি তোর ঘরের সামনে শুয়েছিলুম মাদুর পেতে। সাধারণত আমি বারান্দার দক্ষিণ দিকটাতেই থাকি। ওই রাতে আমি ঘুমাইনি। রাত তখন কত হবে জানি না, হঠাৎ ইরাবতী কথা কইতে শুরু করলো। এমন ভাবে কথা কইছি যেন সামনে কোনো মানুষ দাঁড়িয়ে তার সাথে কথা শুনছে। নিচু গলায় ফিসফিসিয়ে এসে বলছে, সংকেত আসা মাত্রই আমি বেরিয়ে যাব। সমস্ত কাজ শেষ হয়ে গেছে সময় মতন। আর দুটো দুর্গ দখল করতে পারলে সমস্ত রাজ্যটা আমাদের দখলে আসবে। যাও, এখন যাও এখান থেকে। আমায় নিয়ে চিন্তা করো না, তোমরা যাও। এইটুকু বলে সে চুপ হয়ে গেল। আমি তখন কিছুই বুঝতে পারিনি গো। ঘরের ভেতরে তো কিছু দেখা যায় না, পর্দার এপার ওপার। একবার কেবল ডাকলুম, ইরাবতী, তুমি ঠিক আছো তো? কোনো সাড়া পেলাম না এই প্রশ্নে। বাকি রাতটুকুতে আর কোনো কথা শুনিনি। ওইখানেই জেগে কাটিয়েছি সকাল হওয়া পর্যন্ত। এই কথা আপনার মনিবকে জানিয়েছিলেন? বৃদ্ধা নিঃশব্দে নাবাচক মাথা নাড়ল। দোতলা সিঁড়িতে পায়ের শব্দ পড়তে শুরু হলো। আমি বৈঠকের চেয়ারে গিয়ে বসলাম।
কমলেশবাবু আসার পর সরাসরি বললাম, দেখুন কমলেশবাবু, এই সমস্যার সমাধান হবে কিনা জানি না, তবে গোড়ার থেকে সমস্ত বিষয় না জানতে পারলে অথবা ওর সাথে প্রতিক্ষণে কি ঘটে চলেছে তা না বুঝতে পারলে আমার মনে হয় এগোনো খুবই মুশকিল হবে। মেয়েটি ওই ঘরের থেকে বাইরেই বেরোচ্ছে না, তাই না? একেবারেই বেরোচ্ছে না বললে ভুল হবে, তবে যে সময় বেরোচ্ছে তখন সে খুবই স্বাভাবিক আচরণ করছে। ওই ঘরটা কি বাড়ি তৈরির পরের থেকেই খোলা ছিল নাকি বন্ধ পড়ে থাকতো? ওই বাড়িতে ঘরের সংখ্যা 8টা। ইরাবতী মাকে যেদিন পাত্রপক্ষ দেখতে এলো সেদিন ওই ঘরেই সব আয়োজন করা হয়েছিল। ওই রাতের থেকেই মা আমার ও ঘর থেকে আর বের হয়নি। পাত্রপক্ষের বাড়ি কোথায়? মানে তারা কোথার থেকে এসেছিল? অনেক দূর থেকে, সেই কৃষ্ণনগর থেকে ওনারা এসেছিলেন। আপনি যা শুনতে চাইছেন তেমন কিছু আমি একদিন দেখেছি। এই কথা আমি কর্তাবাবুকেও বলেছি। সেদিন কেবল গ্রামের বাজার থেকে সবজি বাজার ও মাছ নিয়ে এসে রান্নাঘরে ঢুকিয়েছি, দেখলাম দিদিমণি সিঁড়ির উপরে বসে রয়েছে। আমি তাকাতেই আমার দিকে কেমন করে যেন তাকালো সে। আমি বাজার রেখে চলে গেলাম বাইরের কাজে। খানিক বাদে সবজি কাটতে বসবো বলে রান্নাঘরে ঢুকে দেখি দিদিমণি বাজারের থলের থেকে কাঁচা মাছ বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তো চিৎকার করে উঠি আতঙ্কে। কর্তাবাবু উঠোনে ছিলেন, তিনিও ছুটে এসে নিজের চোখে দেখেছেন ঘটনাটা। কি বলুন কর্তাবাবু? এই ঘটনা লোক সমাজে বলার মতো নয় ঠাকুরমশাই। ভেবেছিলাম আমার মেয়েটার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। ও সেদিন কেবল আমায় জানায়, আমি ছুটে এসে আগে বাড়ির প্রত্যেককে এসব কথা বাইরের কাউকে জানাতে বারণ করে দিই। নতুন এসেছে কমলে সেই গ্রামে, এমন কিছু জানাজানি হলে কাছে আলোচনায় চলে আসে। জানার মধ্যেই গ্রামের কেবল জানে বিশু। ও খুব বিশ্বস্ত একজন মানুষ আমাদের মধ্যে। সেদিনই কমলে শহর থেকে বড় ডাক্তার ডাকিয়ে আনে, কিন্তু কোনো কাজ হলো না ঠাকুরমশাই। অবশেষে আমরা তারাপীঠে যাই এবং তর্পণের ঘটনা তো আপনি জানেন। সবার কাছের থেকে এই অল্প অল্প তথ্যগুলি শুনে নিয়ে এই বিষয়ে নিশ্চিত হয়ে গেলাম যে ওই উত্তরের ঘরের সাথে এই আত্মার কোনো সম্পর্ক আছে। বললাম, দেখুন কমলেশবাবু, এই বিষয়ে গোপনে কোনো কিছু করা সম্ভব নয়। আপনার এই জমি ও জায়গার ব্যাপারে ভালো করে খোঁজ নিতে হবে। নিশ্চয়ই এখানে এমন কোনো ঘটনা ঘটেছিল অথবা কিছু একটা স্মৃতি এই অঞ্চলের সাথে জড়িত, যার জন্য এসব ঘটনা ঘটছে। আমায় কয়েকটা ধূপকাঠি এনে দিন, ওগুলো জেলে নিয়ে আমি উত্তরের ঘরে ঢুকবো, অর্থাৎ ইরাবতী মায়ের ঘরে। আপনাদের ঠাকুর ঘর নিশ্চয়ই নিচের তলায়, তাই না? হ্যাঁ, ওই দক্ষিণ বাড়ির শেষ ঘরটাই ঠাকুর ঘর। এই কারণেই আরো উপদ্রবের প্রমাণ আপনারা পাননি। মানে মানে আপনি কি বলতে চাইছেন বুঝলাম না। মানেটা হলো, পবিত্র ধূপের গন্ধ যদি কোনো প্রেতের নাকে যায় তাহলে সে আরো চঞ্চল হয়ে ওঠে। তার হিংস্র প্রবৃত্তি দেখলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই প্রেতাত্মারা। এখন আমি একা যাব ওপরে, আপনারা কেউ থাকবেন না। আমার ওপরে আস্থা রাখুন, আমি থাকতে ইরাবতী মায়ের কিছু হতে দেব না। আপনি চলুন আমার সঙ্গে লক্ষ্মীমা। আমি লক্ষ্মী বুড়ির সঙ্গে এগিয়ে গেলাম ঠাকুর ঘরের দিকে। সেখানের থেকে আমি গোটা 5 ধূপকাঠি জেলে নিয়ে দোতলার দিকে এগোলাম। উত্তরের ঘরের সামনে যেতেই একটা চাপা গড়গড়ে শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম রীতিমতো কাজ শুরু হয়ে গিয়েছে। অন্য হাতে হ্যারিকেন ছিল। ঘরে ঢুকে হ্যারিকেন মেঝেতে নামিয়ে রেখে দরজার খিল ভেতর থেকে তুলে দিলাম আমি। মনের মধ্যে আওড়াতে শুরু করেছি প্রেত তাড়ানোর বীজ মন্ত্র। ইরাবতী মা বিছানায় উপুর হয়ে শুয়েছিল। ঘরের ভেতরটা ধূপকাঠির ধোঁয়ায় ও গন্ধে ভরে যেতেই উপুর হয়ে থাকা দেহটি ধীরে ধীরে বিছানা ছেড়ে ঈষৎ ওপরের দিকে উঠে এলো। ঠিক যেন কোনো মহাশক্তিধর ব্যক্তি 2 শক্ত হাতের বলে উঁচু করে ধরল ইরাবতী মায়ের দেহ। বিছানার ঠিক উল্টো পাশে 2টি বিরাট জানালা।
আমার উদ্দেশ্য ছিল ওই জানালা দুটি খুলে বাইরেটা একবার ভালোভাবে দেখে নেওয়া। বিছানার থেকে প্রমাণ দূরত্ব বজায় রেখে ধূপকাঠি ধরে থাকা হাতটা মেয়েটির দিকে এগিয়ে রেখে জানলার খিল নামিয়ে দিয়ে খুলে দিলাম প্রথম জানলাটি। বাইরে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। আমি হ্যারিকেনটা নিয়ে এসে বাইরের দিকে উঁচু করে ধরলাম। ততক্ষণে ইরাবতী মায়ের শরীর আরো একটু বাতাসে ভেসেছে, কিন্তু না, বাইরে কিছুই দেখা যায় না। এবার দ্বিতীয় জানলার দিকে এগিয়ে গিয়ে সেটিরও পাল্লা দুটি খুলে দিলাম। এবার একটি বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করলাম বাইরের দিকে তাকিয়ে। কিশোরী ভ্রুকুটি করে একটু মাথা ঝুঁকিয়ে বললে, কি দেখলেন ঠাকুরমশাই? তারানাথ রহস্য ভরা চোখে আমাদের দিকে তাকিয়ে বললে, দেখলাম দূরের একটি মোটা গাছের গুড়ির পেছন থেকে আমারই মতন একজন লোক হ্যারিকেন উঁচিয়ে এই জানলার দিকে আলো ফেলে কিছু দেখার চেষ্টা করছে। আমি হ্যারিকেনটা নামিয়ে নিতেই সেও হ্যারিকেন নামিয়ে নিল। ঠিক এমন সময় আমার কানের ঠিক পাশে, এই ঘরের মধ্যে কেন এসেছিস? আমি চমকে উঠে পেছনে তাকালাম। দেখলাম ইরাবতী ঠিক পূর্বের অবস্থায় আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমার হাতের জ্বলন্ত ধূপকাঠিগুলো তার হাতের মুঠোয় চেপে ধরে নিভিয়ে দিল। আমি প্রশ্ন করলাম, কে তুমি? মেয়েটিকে কষ্ট দিচ্ছ কেন এমন করে? কষ্ট তো আমিও পেয়েছিলাম। কাঞ্চনাকে আমি ভালোবেসেছিলাম, সেটা সে জানত। তবুও আমায় এইভাবে হত্যা করলো কেন জানিস তুই? কাঞ্চনাকে? কার কথা বলছো তুমি? চিনিস না? না চিনবি, খুব তাড়াতাড়ি চিনবি। কৃষ্ণপক্ষের রাতের আর ঠিক দুদিন পরে আমি আমার কাঞ্চনাকে নিয়ে যাব। ও আমায় ঠিক চিনতে পেরেছে। তোরা না চিনলে কি হবে? আমি দ্রুত হাতে জানলার পাল্লা দুটি বন্ধ করে দিয়ে ঘরের থেকে বেরিয়ে এলাম বাইরে। ইরাবতী মা আমার পেছন পেছন দরজা পর্যন্ত এলো, কিন্তু চৌকাঠের ঠিক আগে পর্যন্ত এসে সে থমকে গেল। দ্রুত সিঁড়ি বেয়ে নেবে এলাম নিচে। বললাম, দ্রুত দ্রুত চলুন আলু নিয়ে আমার সাথে। চলুন চলুন, পেছনে জঙ্গলে যেতে হবে, চলুন। প্রত্যেকে আপাত বিস্ময়ে আমার পেছন পেছন হ্যারিকেন নিয়ে ছুটল ইরাবতী মায়ের উত্তরের ঘরের পেছনের জঙ্গলে। উদ্দেশ্য, যে ব্যক্তি গাছের পেছনে হ্যারিকেন নিয়ে দেখেছি তাকে খুঁজে বের করা। হতে পারে লক্ষণের কথা ঠিক, হতে পারে এই সেই ব্যক্তি যাকে সে জঙ্গলে দেখেছে। উল্লেখিত জায়গায় পৌঁছানোর পর কাউকে দেখা গেল না ঠিকই, তবে নির্দিষ্ট গাছের গোড়ায় পৌঁছে তাজা রক্তের দাগ দেখা গেল। আমরা সকলে মিলে আশপাশটা খুঁজলাম, কিন্তু কোনো মানুষের চিহ্ন ঠিক আগের মতোই পেলাম না। বাড়িতে ফিরে এসে সকলের সামনে বললাম, কাঞ্চনা নামের কাউকে চেনেন আপনারা? প্রশ্ন শুনে প্রত্যেকেই নিজেদের মুখ চাওয়াচাই করল, কিন্তু অবশেষে প্রত্যেকেই নাবাচক ইঙ্গিত করল। আমি বললাম, ইরাবতী মায়ের হাতে সময় খুব কম আছে। আগামী একদিন বাদেই কৃষ্ণপক্ষের রাত পড়বে। যে অপবিত্র আত্মা তার শরীরে ভর করেছে, সে কোনো কারণে ইরাবতী মাকে কাঞ্চনা নামের কাউকে মনে করছে। আমি ওই ঘরের জানলার থেকে বাইরের দিকে তাকিয়ে দেখেছি কেউ ছিল ওই জঙ্গলে, যে হ্যারিকেন তুলে কোনো রকম কিছু দেখার চেষ্টা করছিল ওই ঘরের দিকে। কিছু একটা পৌরাণিক কাহিনী জড়িত আছে এই সমগ্র ঘটনার মধ্যে কমলেশ বাবু। পাড়ার কয়েকজন পুরনো লোক অথবা আপনার এই জমির পূর্বের মালিক, অর্থাৎ এই অঞ্চলের জমিদারের সাথে কিছু বিষয়ে আলোচনা করা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে।
তার উপর এই সমস্ত বিষয় জানার জন্য সময় আছে মাত্র একদিন আমাদের হাতে, অর্থাৎ কালকের দিনটাই। নইলে আর কোনো কিছুই আমাদের জন্য ভালো হবে না। আমার কথা শুনে কমলেশ বাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কোনো কিছুতেই যখন কোনো কাজ হচ্ছে না তখন আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। তবে তবে একটাই অনুরোধ আপনার কাছে ঠাকুরমশাই, আমার মেয়েটাকে যেন আমি ফিরে পাই। ওকে ছাড়া আমি যথাসাধ্য চেষ্টা করব কমলেশ বাবু। দয়া করে আপনি ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে চলবে না। সেই রাতে আর বলার মতন বিশেষ কোনো ঘটনা ঘটেনি। আমি এবং জীবনবাবু শীতল পাটি পেতে উত্তরের ওই ঘরের সামনেই বারান্দায় সারা রাত বসেছিলাম। এতটাই, কেবল গভীর রাতে একবার যখন আমার তন্দ্রা লেগে গিয়েছিল তখন জীবন মণ্ডল একবার আমায় ডাকলো। বাউন ঠাকুর শুনছে? এভাবে ইরাবতীর মা নাক ডাকছে। আমি বুঝতে পেরেছিলাম এই মেয়ের শরীরে এখন আর ইরাবতী মায়ের অস্তিত্ব নেই। তার পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হচ্ছে ওই প্রেত আত্মার দ্বারা। আমি হাতের ইশারায় জীবন মণ্ডলকে আশ্বাস দিয়ে সজাগ হয়ে উঠে বসেছিলাম। পরদিন সকালে সর্বপ্রথম লক্ষণকে নিয়ে বেরোলাম গ্রামের সব থেকে পুরনো মানুষের সাথে দেখা করবার উদ্দেশ্যে। সে চিনত একজন মানুষকে, যার নাম অষ্টদাস। তার বয়স নাকি 100-ও ঊর্ধ্বে। তোমরা হয়তো শুনলে এখন অবাক হবে, তবে আগেকার দিনে একটি গ্রামে ভালোভাবে খুঁজলে এরকম বয়সের 3-4 জন মানুষকে জীবিত পাওয়াই যেত। খাঁটি ও নির্ভেজাল রক্ত মাংসের তেজই অন্যরকম। যে ব্যক্তির বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালাম, বাড়ির কর্তা বাড়ির দাওয়ায় বসে নারকেলের মালার হুঁকো সাঁতছেন। বার্ধক্য তার শরীরের চামড়াকে স্পর্শ করেছে ঠিকই, তবে সে চামড়ার ঔজ্জ্বল্যতা দেখলে মুগ্ধ হতে হয়। আমাদের দিকে তাকিয়ে উনি নিজেই বিস্মিত দৃষ্টিতে প্রশ্ন করলেন, কে বাবা তোমরা? তোমাদের তো ঠিক এই তুই তো লক্ষণ, তাই না? কি বিচক্ষণ স্মরণ ও দৃষ্টিশক্তি, ভাবতে পারছো? লক্ষণ একটু এগিয়ে গিয়ে বলল, অষ্টু কাকা, ওই আমাদের ঠাকুর মশাই একটু আপনার কাছে কয়েকটা কথা জানতে চায়। একটু কথা বলো না। আমার সাথে কথা? তা কি কথা বাবা? আমি একটু এগিয়ে গিয়ে বললাম, এখানে আপনি কাঞ্চনা নামের কোনো মেয়েকে চিনতেন? কাঞ্চনা নামের কোনো মেয়ে অথবা তার পরিবার? হ্যাঁ, চিনো না কেন? শিবুর বড় দাদার মেয়ের নাম ছিল কাঞ্চনা। জমিদার মেয়ে সে। শিবুটাকে কেন চেনো না? এই অঞ্চলের জমিদার শিবপ্রসাদ সিংহ। তার বড় দাদার নাম ছিল শ্যামাপ্রসাদ সিংহ। তারই মেয়ের নাম ছিল কাঞ্চনা। তার জন্য কি কেউ মারা গিয়েছিল অথবা এমন কোনো ঘটনা আপনার জানা আছে কি? অষ্টবুড়ো কিছুক্ষণ চুপ থেকে নাবাচক মাথা নেড়ে বললে, না, এমন কিছু জানি না। তবে শিবু এই বিষয়ে হয়তো বলতে পারবে। জমিদার বাড়ির ব্যাপার বাড়ির বাইরে আসতো না। শ্যামাপ্রসাদ খুব শাসক জমিদার ছিল। বৈদেশিক কত সৈন্যকে হত্যা করেছে এই দিগল গাছের বুকে তার ঠিক নেই। তখন আমার যুবক বয়স, রক্ত গরম। এই স্থানে থাকতাম না বেশি দিন। পেটের টানে কত জায়গায় কাজ করে বেরিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক উপকার করলেন আমার। লক্ষণদা, চলো, এখানের কাজ শেষ। এবার জীবনবাবুকে নিয়ে যেতে হবে জমিদার বাড়িতে। আমরা ফিরে এলাম আবার কমলেশ বাবুর বাড়িতে। সেখানকার থেকে জীবনবাবুকে সঙ্গে নিয়ে দ্রুত বেরিয়ে পড়লাম অঞ্চলের জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার শিবপ্রসাদ সিংহ অতি সজ্জন ব্যক্তি। তার নিজের পরিপাটি বাগানে তিনি পায়চারি করছিলেন যখন আমরা পৌঁছেছি। আমার মুখে সমস্ত কথা শুনে তার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল।
বাঁধানো পুকুর ঘাটে আমাদের বসিয়ে উনি বললেন, এমন ঘটনা ঘটে চলেছে, তা খবর এতদিন পর্যন্ত আমায় না দিয়েই ভুল করেছেন এখন মনে হচ্ছে। নিজেকে কতটা পাপী মনে হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার দাদা শ্যামাপ্রসাদ খুব রকচটা ব্যক্তি ছিলেন। গোড়াপল্টন যখন ধীরে ধীরে আশেপাশের শহরতলির ওপরে নিজেদের ষড়যন্ত্রের জাল বিছাতে শুরু করেছে, তখন শ্যামাপ্রসাদ বাড়িতে বসে তাদের প্রতিহত করার পরিকল্পনা করছেন, বেশ কিছু শক্তিধর ও ক্ষমতাবান মানুষদের নিয়ে। ভিন দেশ থেকে কম বয়সী যুবকেরা এসে আস্তানা করে ওই দীঘলগাছিতে। দাদাই তাদের তত্ত্বাবধান করতেন। তাদের মধ্যে রমাপদ হাজারি নামের একটি ছেলের সঙ্গে দাদার মেয়ে কাঞ্চনার কোনোভাবে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। তারা চক্ষু আড়ালে মেলামেশা করতে শুরু করে। একদিন কাঞ্চনা লক্ষ্য করে ওই রমাপদ গভীর রাতে অনতি দূরের একটি জঙ্গলে গিয়ে কারোর সাথে কথা বলছে। প্রথম দিন সে ব্যাপারটি এড়িয়ে যায়। পরে আরো একদিন কাঞ্চনা ঘুম ভেঙে যেতে এসে দেখে জঙ্গলের দিক থেকে একজন ব্যক্তি মশাল জেলে সংকেত করছে যুবক গোষ্ঠীর তাঁবুর দিকে। সে সময় গোটা দীঘলগাছি ঘুমের তলায় আচ্ছন্ন। সেদিন রাতেই রামাপদ ওই সংকেত লক্ষ্য করে ওই ব্যক্তির সঙ্গে কিছু কথা বলে আবার ফিরে আসে। কাঞ্চনার মনে সন্দেহ জমে। সে বুঝে যায় যে এই রমাপদ নিশ্চয়ই বিভীষণের কাজ করছে। সবার সঙ্গে থেকে এখানকার খবর দূত মারফত নিশ্চয়ই পাঠিয়ে দিচ্ছে প্রতিবাদী শিবিরে। কাঞ্চনা তার বাবাকে জানায় সমস্ত কথা। শ্যামাপ্রসাদ লোকজন নিয়ে নজর রাখে। তারপর থেকে একদিন রমাপদ হাতে নাতে ধরা পড়ে যায় এবং সেদিনই তাকে জমিদার কুটিরের উত্তরের একটি ঘরে নিয়ে গিয়ে সর্বসমক্ষে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। এই কাহিনী শুনে তোমাদের এখন যেমন গায়ে কাঁটা দিচ্ছে, ঠিক তেমনই আমারও অবস্থা হয়েছিল। অর্থাৎ এই রমাপদ ফিরে এসেছে ওই বাড়িতে এবং ইরাবতীকে কাঞ্চনা ভেবে নিজের সাথে নিয়ে যেতে চাইছে। আমরা জমিদার বাবুর সাথে আরো বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ফিরে এলাম দীঘলগাছির বাড়িতে। এসে সমস্ত দুঃসংবাদ দেওয়া হলো কমলেশ বাবুকে। তারপর শুরু হলো সমাধান নিয়ে চিন্তা করার পালা। একবার গিয়ে ইরাবতী মাকে দেখে এলাম তার ঘরে। তার দুই চোখের মণি অনেক বড় হয়ে উঠেছে, স্বাভাবিকের মতো নেই আর। জেগে আছে না ঘুমোচ্ছে বোঝা যায় না। এটাও বুঝলাম এই রমাপদর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি এখনো ঘটে চলেছে, তাই ওই জঙ্গলের মধ্যে সংকেতধারী ব্যক্তিকে আমি দেখতে পেয়েছিলাম। কৃষ্ণপক্ষের রাত নামলেই ইরাবতী মা সম্পূর্ণ রূপ পরিবর্তন করে রমাপদতে পরিণত হবে। সে সময় তাকে পরাস্ত করতে পারলেই একমাত্র চিরকালের মতন এই ঘটনার সমাপ্তি করা সম্ভব, নচেত নয়। গুরুর কাছের থেকে প্রেত বিতরণীর মন্ত্র নিয়েছিলাম, তবে তিনি এও বলেছিলেন প্রেতজনীর ক্ষমতা যদি উত্তরোত্তর বৃদ্ধি পায় তবে মা রক্ষাকালী শরণাপন্ন হওয়া ছাড়া উপায় থাকবে না। তখন প্রেতের সামনে কালী যন্ত্র অঙ্কন করে দেহ বন্ধন করে নিয়ে মায়ের আহ্বান মন্ত্র পাঠ করে যেতে হবে। আর সামনে প্রজ্বলিত হোমকুণ্ডে আহুতি দিতে হবে ঘি, দুধ এবং অপরিসীম বিল্ল কাষ্ঠ। আমি এই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব বলে সিদ্ধান্ত নিলাম। কমলেশবাবু অর্থবান ব্যক্তি, কোনো কিছু জোগাড় যন্ত্রতে ত্রুটি রাখলেন না তিনি। সমস্ত উপকরণ নিয়ে পরদিন বিকেল বেলার থেকেই উত্তরের ঘরের সামনে বসে শুরু করলাম যজ্ঞবেদী তৈরির কাজ। দরজা বাইরের থেকে বন্ধ করেই রেখেছিলাম, কারণ তা না হলে কোনোভাবেই প্রস্তুতি সম্পন্ন করতে পারতাম না। কৃষ্ণপক্ষের সন্ধ্যার সঙ্গে ঘন কালো মেঘের সংমিশ্রণে
পুরো পরিবেশটা এক করাল কালো শয়তানের জগৎ বলে মনে হচ্ছিল সে সময়। আমি দেরি না করে শুকনো বেল কাঠে আগুন লাগিয়ে দিলাম বেদির ওপরে রেখে। নির্ভেজাল ঘি দিয়ে উস্কে দিলাম যজ্ঞের আগুন। বন্ধ দরজার ওপারে তখন রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে বলে মনে হলো। মাঝে মাঝে দরজার ওপর থেকে পড়তে লাগলো ভারী বাহু যুগলের চরম আঘাত। বাড়ির ভেতরে যেন বাইরের এক ঝাঁক দুর্যোগের হাওয়া ঢুকে এসে পাক খেতে শুরু করেছে অশান্ত ভঙ্গিতে। আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করলাম মন্ত্রপাঠ। যত মন্ত্র এগোচ্ছে ঘরের ভেতরকার করুণ আর্তনাদ ততটাই হৃদয় বিদেহী হয়ে উঠছে। কমলেশ বাবু এবং জীবন মণ্ডল আতঙ্কে দুর্ভাবনায় জর্জরিত হয়ে যজ্ঞ বেদির সম্মুখে কাদান্বিত মুখে জড়ো হাতে বসে আছে। আমার গলা শুকিয়ে আসছিল অবিশ্রান্ত মন্ত্র উচ্চারণের ফলে। বলতে বাধা নেই, এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা আমার তখন নিতান্তই কম ছিল। এমন অবস্থা চলল আরো 30 মিনিট মতো। তারপর এক বিরাট আর্তনাদের সঙ্গে শেষ হয়ে গেল সমস্ত দুর্যোগের লক্ষণ ও প্রভাব। চারিদিক শান্ত, স্তব্ধ, নৈশ গুঞ্জনে ভরপুর। আমি উঠে দাঁড়িয়ে মায়ের নাম জপ করতে করতে ঘরের দরজা খুলে দিলাম। গৃহস্বামী এবং জীবন মণ্ডল আমার দুই পাশে উত্তেজনার গভীর নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘরের মধ্যে প্রবেশ করল। বিছানার পাশে মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছে ইরাবতী মায়ের আহত দেহ। মুখের চামড়া, হাতের আঙুলগুলোর ওপর যথেষ্ট অত্যাচারের আঁচড় পড়েছে। হ্যাঁ, তার নিঃশ্বাস চলছে, সে জীবিত আছে। আমার দুই চোখের কোণে কেন জানি না জল জমে এলো। কমলেশ বাবু কান্নায় ভেঙে পড়ে বললেন, মা, মারে, তোকে তোকে ফিরে পাবো আমি ভাবতেই পারিনি। এতদিন কাউকে বোঝাতে পারিনি আমার যন্ত্রণা, আমার আতঙ্কের কথা। তুই আমায় ছেড়ে চলে গেলে আমিও রইতাম না এই পৃথিবীতে, সেটা কেবল আমি জানতাম। আমি কমলেশ বাবু, এখনো বিশ্রামের দরকার। আপনি লক্ষ্মী মাকে ডেকে দিন, উনি বাকিটা দেখুক। এখানেই কিন্তু গল্পের শেষ হলো না। ইরাবতী মা সুস্থ হয়ে উঠল ঠিকই, তবে আমি অনভিজ্ঞ হওয়ায় একটা কাজ ভুল করে ফেলেছিলাম, এবং তা হলো উত্তরের ঘরের ভেতর থেকে যে কোনো প্রকার দর্পণ সরিয়ে নিতে ভুলে গিয়েছিলাম যজ্ঞের আগে। এমনিতেই আমায় ছাড়তে চাইছিল না কমলেশ বাবু। পারিশ্রমিক বাবদ যা দিয়েছিলেন তাতেই আমার অনেক কিছুর খরচ চলে গিয়েছিল, সে বিষয়ে পরে বলবো। তবে সব মিটে যাওয়ার 3 দিন পর, সেদিন আমি কমলেশ বাবু দুপুরের খাবার খাচ্ছি। সে কি আয়োজন! ইরাবতী মা দেওয়া থাওয়া করছিল আমাদের। হঠাৎ তার হবু শ্বশুর বাড়ির লোক আসবে খবর পেয়ে সে ওপরে হয়তো পরিচর্যার জন্য চলে গেল। হঠাৎ তার আত্মচিৎকার শুনতে পেলাম আমরা। দুজনেই খাবার ফেলে ছুটলাম উপরে। উপরে গিয়ে দেখি সে উত্তরের ঘরের দরজার সামনে মাথায় হাত দিয়ে বিস্ফারিত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আমি উত্তেজিত হয়ে প্রশ্ন করলাম, কি হয়েছে মা? সে আতঙ্কিত কণ্ঠে বলল, এই ঘরের ভেতরে নয় আমি কাউকে দেখেছি, বিশ্বাস করুন, আমি কাউকে দেখেছি। তখনই আমার ব্যাপারটা মাথায় এলো।
প্রেতাত্মা যদি স্থূল শরীর ছেড়ে যাওয়ার সময় আশেপাশে কোনো দর্পণ অর্থাৎ প্রতিবিম্বের জগৎ পেয়ে যায়, তবে সেখানে প্রবেশ করার চেষ্টা করে। ওই ঘরে একটা ছোট আয়না ছিল, যা আগে লক্ষ্যই করিনি। যাই হোক, যে আত্মার শক্তি প্রবল তারা প্রবেশ করতে পারে আয়নার বিপরীত দিকের জগতে, অর্থাৎ ইরাবতী মায়ের ভয় অমূলক নয়। আমি কমলেশ বাবুকে বললাম সবটা। ওনার আর এই ধরনের অলৌকিক কোনো বিষয়ে মনে কোনো সংকোচ নেই, একেবারেই বুঝে গেলেন সবটা। আমি বললাম, আমি এখনই ওই আয়না নিয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন তো হয়ে গেল, এবার একটু বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে। মায়ের শক্তি প্রদর্শন দেখে নিজের জন্মদাত্রীর কথা খুব মনে পড়ছে। দয়া করে আর আটকাবেন না, আমি ওটা গঙ্গায় বিসর্জন দিয়ে দেব, একটু তারাপীঠে ঘুরে বাড়িতে চলে যাব। আপনারে বাড়িতে আর কোনো অমঙ্গল হবে না, কেবল ঈশ্বরে বিশ্বাস অটুট রাখবেন। আমি দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। গ্রামের নদীতে সেই আয়না বিসর্জন দিয়ে বাড়িতে যেদিন ঢুকলাম, দেখলাম আমার বাড়ি শোকের ছায়া পড়েছে। আমার বড় জেঠু মারাত্মক অসুস্থ এবং মা যেন আমায় দেখে ঈশ্বরের সান্নিধ্য পেলেন। বললেন, বাবা, ঈশ্বর আমার কথা শুনেছেন। তোমার বড় জ্যাঠামশাই বিছানার শয্যায়। তুমি তো জানো, উনি তোমার ছোটবেলাতেই পাড়ার হরনাথ ভট্টাচার্যকে কথা দিয়েছিলেন যে উপযুক্ত বয়স হলেই তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবেন। ওই ওই যে মেয়েটিকে তুমি জলডোবায় থেকে বাঁচিয়েছিলে, তাই তোমার জ্যাঠামশাইয়ের শেষ ইচ্ছে যেন তুমি তার জীবিত অবস্থাতেই মেয়েটিকে বিবাহ করে ওনার কথা রাখো। তুমি আর না করো না বাবা, এইভাবে আর কতদিন থাকবে তুমি? এই অবস্থায় আমার আর করবার কিছুই রইল না। ও তা রাজি হতেই হলো। যন্ত্রচালিতের মতন বিয়ে করলাম। কমলেশ বাবুর বাড়ির থেকে সাম্মানিক বাবুর যা পেয়েছিলাম সব বাবার হাতে তুলে দিলাম। তোমাদের বউঠান এলো আমার বাড়িতে, আর তারপরেই শুরু হলো আমার অন্য এক বিচিত্র ধরনের জীবনযাপন। যে জিনিস করে কখনো সংসার চালাতে হবে বলে মনেই করিনি, সেই জ্যোতিষ চর্চাই হয়ে উঠল আমার অন্য সংস্থানের একমাত্র পন্থা। তারপর গ্রামের থেকে চলে আসা মটলেনে বহু বছর এখানে কাটানোর পর, অনেক ভালো মন্দ সময় কাটানোর পর অবসর সময়ে পেলাম তোমাদের মতন দুটি বন্ধু। যাক, তোমাদের জন্য তাও এখন আমার অবসরগুলো স্বস্তিতে কেটে যায়। নইলে চিন্তা করেছিলাম দায় মুক্ত হয়ে গেলে আবার বেরিয়ে পড়ব অজানার সন্ধানে। মাটির তারানাথ তান্ত্রিক, মাটির কাছেই ফিরে যাওয়া ভালো।